নমস্কার, দেখছেন সংবাদ ভারত আর আপনার সঙ্গে রয়েছে আমি উমরেশ। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, আজকে সারাদিনে ভোটের পর কত পার্সেন্টেজ রয়েছে। দিনহাটা রয়েছে 69.7, গোসাবা রয়েছে 75.91, খড়দা 63.90 এবং শান্তিপুরে রয়েছে 76.14। সারাদিনের যে অঙ্ক সেটা এখন পর্যন্ত উঠে এসছে। আপনারা সকাল থেকে প্রত্যেকটা ছবি কিন্তু আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। খড়দায় প্রথম থেকেই কিন্তু চলছিল নাটক, বারবার করে অভিযোগ, কখনো ভোট দিতে দেওয়া হচ্ছে না, কখনো মানুষকে আটকে রাখা হচ্ছে। ইহা তার যে খুঁজ বিজেপি প্রার্থী গিয়ে ভোটারকে খুঁজে নিয়ে এলেন, বলে এটা ভুয়ো ভোটার। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদেরকে খারিজ করলো। সারাদিনের যে একাধিক ছবি, সব দিককার ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। আর আজকে খড়দা নিয়ে সকাল থেকে এখন পর্যন্ত যে সমস্ত নাটক, সেটা ছোট্টচিত্র তুলে ধরবো আপনাদের সামনে। তুমি ভুল করেনি, পালাচ্ছ কেন? ভুল করছো, ভুল করছো। ভোট দিচ্ছিল ছিল আমি জাস্ট চলো ভিতরে ঢোকো, এই থানায় ফোন করো ওকে। সকাল থেকে উপনির্বাচন কেন্দ্র পরিদর্শনে গিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন বিজেপি প্রার্থী জয় সাহা। ভোটার পাঠিয়ে প্রক্সি ভোট করা হচ্ছে, তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। বহু ভোটার তাদেরকে ভোট দিতে দেওয়া হয়। কখনো বিজেপি এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, আবার কখনো ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন। এমনকি পুলিশের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সকাল থেকে এরা বুথে ঝামেলা শুরু করে দিয়েছে। বুথের সামনে জমায়েত করে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, ভয় দেখানোর চেষ্টা করছে। বুথের বাইরে দেয়াল লেখন রয়েছে, ব্যানার রয়েছে। নির্বাচন কমিশন কেন সেগুলো মুছে দেয়নি বা ঢেকে দেয়নি আমার জানা নেই। আর পুলিশ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দেখছে। দুপুরে ভোলা শশীভূষণ হাই স্কুলে উত্তেজনার পারদ চলে। শশীভূষণ হাই স্কুলে জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী জয় সাহা। তার দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার, একজনকে ধরেও ফেলেন তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন অভিযুক্তরা, এমনটাই দাবি করেন বিজেপি প্রার্থী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খড়দা হতে। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। ওই রিপোর্টের ভিত্তিতে ভুয়ো ভোটারের ঘটনাকে ভিত্তিহীন অভিযোগ বলে খারিজ করে দেয় নির্বাচন কমিশন। আত্মজিৎ চক্রবর্তী ও বিশ্বজিৎ নাথের রিপোর্ট, সংবাদ ভারত। অভিযোগ পাল্টা অভিযোগ সকাল থেকে ছিল, কিন্তু যারা বেশি অভিযোগ করছে সেদিক থেকে আজকে প্যানেল ডিসকাশন শুরু করব। আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপক শর্মাজি, এবং আমার ঠিক পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাঞ্জন ব্যানার্জি, এবং আমার ঠিক তারপরেই রয়েছে টিএমসির পক্ষ থেকে মৌমিতা গাঙ্গুলি। আজকে প্রথমেই প্রশ্ন করব, একাধিকভাবে আজকে বিজেপি অভিযোগ করেছে, কোথাও হ্যাকেল করেছে, কোথাও ভুয়ো ভোটার্স ধরা হয়েছে। আপনাদের খড়দাতে 20 কোম্পানি বাহিনী দেওয়া হয়েছিল। কেন্দ্র বারবার করে কেন্দ্র থেকে মাং করেছেন আপনারাই যে আমাদেরকে এখানে কিন্তু বারবার করে ফোর্স পাঠানো হোক, আমরা ভোট শান্তিভাবে করতে পারবো না, একাধিকভাবে মুভমেন্ট করেছিল। তারপরে ভুয়ো ভোটার্স, তাহলে কি কেন্দ্র বাহিনী পুরো ফেলিয়ার? স্যার একটা কথা, সবাই প্যানেল যত বসে সবাইকে নমস্কার, দর্শক বন্ধুদেরকে শুভ সন্ধ্যা। প্রথম কথা, এই 4টে ইলেকশনে তো কিছু যাওয়া আসা হবে না, এরকম তা না যে এই যে দাঁড়িয়ে আছে সরকার কিছু অসুবিধা।
আমি ভাবি যে 6 মাস 8 মাস পরে যে ম্যান্ডেট আছে সে মানে 6 মাস আগে যে সেম থাকবে, খুব চেঞ্জ হয় না শীঘ্রই। তারপরে যেভাবে অশান্তিটা টিএমসি পার্টি করলো এটা আমরা আগে থেকেই জানতাম, এই জন্য তো এত রিকোয়েস্ট করা হলো। একটা সিআরপিএফ কত সামলাবে, সিআরপিএফ তো বাইরে থেকে আসে, সে তো এত ভালোভাবে বুঝে না। তাও আমরা চেষ্টা করি যে সিআরপিএফ দিয়ে বুথটাকে ম্যানেজ করা যায়। আপনি তো দেখছেন ভুয়া ভোটার্স, সেটাকে আমি শুনলাম নাকি নির্বাচন কমিশন খারিজ করেছে। বাট আপনি একটা কথা বলুন, যদিও সত্যিকার ভালো ভোটার থাকলেও কেন ওখান থেকে না একটা কথা বলবো আপনাকে, আমি একটা কথা বলে দিব বাবু, যে আপনি বলছেন যদি সত্যিকারে থাকতো, তার মানে একটা প্রশ্ন থেকে আছে, তাহলে সকাল থেকে নাটক করছিলেন আপনারা? না, আমরা তো এখানে সত্যি যদি থাকলে ভয় কিসে? আমি ভোট দিতে যাই, আমাকে জিজ্ঞেস করে ভোটার কার্ড, আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিই, আমি ওখান থেকে তো পালাই না। নিশ্চয়ই তোমার ব্যাকআপ দ্য মাইন্ড কিছু নেগেটিভ চলছিল, সেই জন্য আপনি মানে এখনো পর্যন্ত পুরো ভোট কেটে গেল, এখন পর্যন্ত কি মানে ফাইনাল ডিসিশন আসেননি আপনারা যে কিসের জন্য হলো এটা? একটা কথা বলুন, খড়দাতে স্লো ভোটিং হচ্ছে, হঠাৎ করে দেখছি ভুয়া ভোটার ধরা পড়ছে, জয়সাকে নিজে ছুটতে হলো না। ভুয়া ভোটার কিন্তু আর বলতে পারেন না, নির্বাচন কমিশন থেকে খারিজ করেছে। সেটা তো নিজের ভোটার কার্ডও নিয়ে গেছে, অন্য কার্ডও নিয়ে গেছে, সেটা পরে লুকিয়ে দিয়েছে। আপনি তো বাই ইলেকশনে মমতার দিদিও দেখেছিলেন যে খালসা স্কুলে যেভাবে ধরা পড়েছিল। ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো এত ভালো কাজ করেছেন, এত ভালো ম্যান্ডেট দিয়েছে, আপনার ভয়ের কিসে? মানুষ জনগণকে ভোট দিতে দিন। আপনি ওখানে গিয়ে ব্যাকিং করছেন, লোক আপনার বাইরে থেকে গো ব্যাক গুলো বলে যাচ্ছে, এটার মানেটা কি? এটা কোথাও না কোথাও ভয় আছে আপনার ভিতরে যে কোনো সিটগুলো না চলে যায়। তার মানে আপনি কিছু গ্রাউন্ডে কাজ করেনি, আপনি শুধু ওই জোর করে যেভাবে সিপিএম 34 বছর রেখেছে ওইভাবে আপনি জোর করে রাখতে চান। আমি আসবো, মমিতা দিকে উত্তর দেবেন। এখানে ভুয়ো ভোটার, নমস্কার প্রথমেই আপনাদের দর্শক বন্ধু আর আপনাদের সকলকে। শুনতে শুনতে আমরা হারিয়ে গেছিলাম যে যেই অধ্যায় আমরা বলছি এখন শেষের শুরু, মোদিবাবুর অধ্যায়ের শেষের পরে দিদির অধ্যায়ের শুরু, আমরা এটাকে বিশ্বাস করি। আর বাকি রইল আপনার উত্তরে 77 থেকে 70 হয়ে গেছে, বাকি আর 4টে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। ট্রেন্ড বলছে উপনির্বাচন সরকারের পক্ষেই যায়, তো সরকারের পক্ষেই যাবে। আর যা ভুয়ো ভোটার নিয়ে, যেটা নিয়ে জয়সাহাকে ছুটতে হলো, এত লোক থাকতে নির্বাচন কমিশনকে ভুয়ো ভোটার হিসেবে যেটাকে খারিজ করলো, জয়সাহ নিজে দৌড়ে গিয়ে ধরছে, সেটাকে আমরা প্রশ্ন রাখতে চাই। সেই ভোটার কি আপনারাই পাঠিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন? সেটাকে বলে যে চলো বিজেপি আছে, এখন তো আর মানুষের মনে নেই, কিন্তু জায়গায় জায়গায় যে বিজেপি আছে এটাকে প্রমাণ করতে নিজেরাই কি ভোটারকে এরকম সাজিয়ে পাঠিয়েছিলেন যে না ওকে আমি ধরবো, দিয়ে আমরা একটা নাটক করব? কারণ মানুষের যখন আশীর্বাদ যাদের দিয়েছিল তারা যখন ছেড়ে মন্ত্রিত্বর লোভে মানুষের আশীর্বাদকে খারিজ করে, তো আমারও মনে হয় জনগণ মানুষকে জনগণ সেই জায়গাটাই করবে যে দিদি আগামী দিনের যে কাণ্ডারি আমাদের দেশের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পথ দেখাবে, রাস্তা দেখাবে। ভুয়ো ভোটার্স বলে দাবি, উনি বলে পুরোটা নাটক করেছেন আপনারা। সেটা তো উনি রুলিং পার্টি, উনি যা খুশি বলতে পারবেন, এখন সরকারে ওরা। আর বাস্তবিক কথা, আপনি একটা কথা অন্য কোথাও ধরা পড়ে, এই রাজ্যে এরকম কেন হয়? সকাল থেকে স্লো ভোটিং বলেই তো ভয় পেয়ে গেলে, নাহলে অন্য কোথাও তো ভুয়া ভোটার্স ধরা পড়লো না, কেন খাড়দাতেই ধরা পড়লো? আমি ফার্স্ট কোয়েশ্চেন, কেন স্লো ভোটিং হচ্ছিল? আপনি দেখবেন 1টা 11টায় ওখানে 30%ও নিচে বলি, ওরা ভয় পেয়ে যাচ্ছে, এই জন্য এইভাবে লোকগুলোকে পাঠাচ্ছে, তারপরে এদের লোক দিয়েই আপনারা সকাল থেকে নাটক করেছেন বলছেন টিএমসি। উনি তো সব কিছুই বলতে পারেন, আটকাবে। উনি তো গোয়াতে যাচ্ছেন, যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন, ব্যাপারটা ওখানে ওদের তো কিছু বলে লাভ আছে? বাস্তবিক জনগণ দেখছে সেই জিনিসগুলো, সেটা ওরা বলবে। আজকে ঠিক আছে আপনাদের চলছে, কালকে দেখা যাবে। দেবাঞ্জন, আপনার কাছে আসবো। আজকে সকাল থেকে যে ভুয়ো ভোটার্স নিয়ে যেটা চলছে, জয়সাহ নিজে গিয়ে ওই ব্যক্তিটাকে টেনে বের করেছেন, এইটা কি করতে পারেন? একটা সাধারণ মানুষকে উনি টেনে বের করতে পারেন? সেখানে পুলিশ আছে, প্রশাসন সবাই আছে। প্রথমত বলি, নির্বাচন কমিশনের যেটা আইন রয়েছে সেই আইনে একটা প্যারামিটার আছে, যেই প্যারামিটারের মধ্যে যে কোনো প্রার্থী প্রবেশ করতে পারেন না। এটা সেটা প্রযোজ্য জয়সাহার জন্য না, সমস্ত প্রার্থীর জন্য। কিন্তু কখনো কখনো আমরা দেখা যায় এই ট্রেন্ড বা কালচারটা বহুদিন ধরে হয়ে আসছে যে প্রার্থী নিজে বুথের সামনে ঘোরাফেরা করছেন, বিকজ বুথের মধ্যে কিন্তু 144 ধারা জারি থাকে। বুথের আশেপাশে কোনো প্রার্থীকে ঘোরার নিয়ম নেই, কিন্তু নিয়ম বহির্ভূত হয়ে অনেক সময় প্রার্থীরা যান। তার একটা অন্য কারণও আছে, সেটা আপনাকে বুঝতে হবে। সেটা হলো ধরুন এজেন্ট আক্রান্ত হয়েছে, বা ভোটার আক্রান্ত হয়েছে, বা ফলস ভোটিংয়ের অভিযোগ হয়েছে, প্রিসাইডিং অফিসার যেখানে কোনো ইন্টারভেনশন করছেন না, বা প্রিসাইডিং অফিসার পক্ষপাততুষ্ট হয়ে যাচ্ছেন, মতো অবস্থায় অনেক সময় কিন্তু ওই এজেন্টরা তাদের প্রার্থীকে ডেকে আনেন। হয়তো বা জয়সাহার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, আমরা কেউই ছিলাম না ঘটনার সাক্ষী হিসেবে, বা আমরা ঘটনাস্থলে ছিলাম না, সবটাই আমরা মিডিয়ার ইনফরমেশন থেকে দেখছি। সুতরাং আমার নিয়ম অনুযায়ী একজন প্রার্থী যেতে পারেন না, তবে
যদি কোনো কারণে অত্যন্ত অনৈতিক কাজকর্ম হতে থাকে সেক্ষেত্রে প্রার্থীকে ডেকে পাঠাতে পারেন প্রিসাইডিং অফিসার, এবং তবে নিয়ম অনুযায়ী আপনি যদি নিয়মের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু প্রার্থীকে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার এবং কর্তব্যরত পুলিশ বা এই ক্ষেত্রে যেখানে আমাদের কেন্দ্রীয় বাহিনী ছিল তাদের সাথে কথা বলতে হবে। এটা নিয়ম। এবার অনেক সময় যেটা ভোটের ক্ষেত্রে হয় সেটা কিন্তু আমি জয় সাহার জন্য বলছি না, সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। বহু ক্ষেত্রে এরকম করে দেখা গেছে তৃণমূল প্রার্থীও চেস করেছেন। আমি মেনশনই করতে পারি, কামারহাটি ইলেকশনে মদন মিত্র গিয়েছিলেন, ঘুরেছিলেন, গত লোকসভা ইলেকশনে ঘুরেছিলেন, যেটা বেআইনি, কিন্তু এটা কিন্তু হয়েই থাকে। সেক্ষেত্রে জয় শাহ যেটা করেছেন সেটাই সবাই করে থাকে, কিন্তু নিয়ম অনুযায়ী এটা করা উচিত নয়, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা যেটা বলছি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেই এরকম ফলস ভোট দিতে আসুক সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত, এবং নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষভাবে তদন্ত করা, এবং তদন্ত করে যদি দেখায় প্রমাণ করা হয় যে সে কোনো একটি দলকে রিপ্রেজেন্ট করছে ভুয়ো ভোটার, তাকে অবশ্যই আইডেন্টিফাই করা উচিত, এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। পক্ষপাত পূর্ণ যাতে আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন হয় না, বিকজ আমাদের ইলেকশনের একটা ভালো কালচার ছিল, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এই ফলস ভোটিং, ভুয়ো ভোটার, মিথ্যে ভোটার, যার সে যেহেতু মারা গেছেন সেই ভোটার আসছেন ভোট দিতে, এই প্র্যাকটিসটা কিন্তু খুব খারাপ, যেটা আমরা আজ থেকে 10, 15, 20 বছর আগে বিহার, উত্তরপ্রদেশকে নিয়ে মজা করতাম, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। আজকে সারাদিনে ভোটের পর কি চিত্র দেখতে পেলেন, কি মনে হচ্ছে আপনার? একটা জিনিস যেটা ধর যে আজকেও শাসক দল ভয়ের ভিতরে চলছে, এটাই একটা প্রমাণিত হয়ে গেল। অন্য আজকে বাংলা ছাড়া অল ইন্ডিয়াতে 25 সিটে বাই ইলেকশন, 3টে সেখানে আমরা এভাবে ডিস্টার্ব পর রাজ্য সরকার এত ভয়, সেটা একটা বোঝা গেল। নাহলে সত্যি বলতে এইসবই বাই ইলেকশনে সরকারে কিছু যাওয়া আসা হয় না, নর্মাল মানুষকে ভোট দেওয়ার জায়গা ছেড়ে দিলে এই পরিস্থিতি দাঁড়ানো হতো। ভয়ের কিসে সেটা দেখাই যাচ্ছে সরকার কত চাপে আছে। মানে কিছুটা কি আশাবাদী আছেন? ঠিক, আমরা তো 2টো সিট আমাদের সেভ করে রাখবো, এটা আশাতে। আর গোসাবাটা একটু আমাদের দিকে পজিটিভ আছে। আর কোনটা? আরেকটা বলতে কোনটা? গোসাবা আর 2টো আমাদের যে নিজের সিট ছিল। কি বলবেন? দিনহাটা আর শান্তিপুর। কি বলবেন? দিনহাটা আর শান্তিপুর যেটা আপনাদের সিট ছিল, মানুষের রায়ের পর প্রার্থী যারা ছিল, যাকে আশীর্বাদ দিয়েছিল, সে মন্ত্রিত্বের লোভে মানুষের আশীর্বাদকে ঠুকরে দিয়েছে, তাকে আপনারা আশাবাদী থাকছেন যে সেই জায়গাটাতে আপনাদের দেবে। আর বাকি রইল যে যদি আমরা এখন ভাবি যে রাস্তায় নেমে লোক ঠিক করে, লোক ফিট করে তারপরে আমরা গিয়ে লোককে ধরবো, সেটা হয় না, সেটা কোনো দিনই আমরা দেখিনি। আর বিগত দিনেতে ওনার কথা উত্তরে আমি বলি, বিগত দিনে আমরা 34 বছরে দেখি শুধু অরাজকতাই আমরা দেখে এসেছি। ওখানে কিছু সময় ধরে এটা না, আমরা অরাজকতা দেখে এসেছিলাম। আর বাকি রইল যে এই 4টে সিটে, ওটা নিয়ে আমরা অ্যাসেজ খুব একটা মাথা ব্যথা আমাদের কারণ নেই। শোভনদা হই হই করে ওখান দিয়ে জিতবে, পুরনো লোক, দলের পুরনো কর্মী ওখানে দাঁড়িয়েছে, তবে থেকেই মানে জেতার জন্যই দাঁড়িয়েছে। প্রার্থী যদি আপনারা দেখেন, প্রার্থীতেই আপনারা মানে ক্যান্ডিডেটকে জিতিয়ে দিয়েছে অলরেডি বিজেপি। আর বাকি রইল যে আপনাদের গোয়ার ব্যাপারটা আপনি টেনে এনেছিলেন, গোয়াতে। আচ্ছা, গোয়াতে আপনাদের তো ভয় কেন? আমরা ত্রিপুরা যাই মারছেন, আপনারা গোয়া যাই মারছেন, টেনশন করছেন। এত লোক গোয়াতে গিয়ে জয়েন করছে, ত্রিপুরাতে গিয়ে এত লোক জয়েন করছে, হয়ে যদি কোনো ভয় না থাকে এত টেনশন কেন? আমাদের কিছু লোক গেছিল আপনাদের ত্রিপুরাতে, আপনাদের হোটেলে লাইট অফ করে দিচ্ছেন, ঢুকতে দিচ্ছেন না, মারামারি করছেন, এত টেনশন কিসে? জনপ্রিয়তার নিরিখেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছে বলে আপনারা তার ইউরোপ যাওয়াকেও বাধা দিয়েছেন। তখন যখন মোদী সরকার যখন আমার দেশ বিদেশে শরীর স্বাস্থ্য ভালো করতে যায়, তখন কোনো প্রশ্ন ওঠে না। দিদিকে নিয়ে এত প্রশ্ন কেন? দিদিকে কি সত্যি ভয় আপনাদের? মানে মোদীবাবু কি 2024-এ দিদিকেই ওই জায়গায় আসনে বসাবার ভয় দেখছেন? আমি দুটোর কথা উত্তর দিয়ে দিই। প্রথম কথা যেটা উনি বললেন যে দুটোই লালচ মিনিস্ট্রির জন্য, আমার মনে হয় ভবানীপুরে টিএমসি জিতেছে কি হেরেছে? জিতেছে, তাহলে ওখানে কেন ইস্তিফা করানো হলো? মমতা ব্যানার্জি ভয়তে এই 4টে চ্যালেঞ্জ আপনাদের চ্যালেঞ্জ ছিল ভবানীপুর নিয়ে। 1 মাস পরেই তো বাই ইলেকশন হলো, 4বার করে ইলেকশন কমিশনের কাছে একটা সিটিং এমএলএ যেখানে জিতেছিল, চ্যালেঞ্জ ছিল যে ভবানীপুরেও নাকি টিএমসি জিতবে না। আপনি যদি আমার দিকে বলছিলেন, আপনার দিকে যাচ্ছে। সেকেন্ড কথা, ত্রিপুরা আর আপনার গোয়া নিয়ে বলছেন, তো এটাতে ভূপেশ বাঘেল যে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, সে তো ভালো টুইট করেছে যে আমার যত রিটায়ার্ড পারসন, যত আমাদের রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকে আপনারা নিয়ে কিছু আমাদের জামা আছে। আপনারা ভেবেছিলেন আমি আপনারা একদমই আজকে বাইরে চলে যাচ্ছেন। আমি একটা প্রশ্ন করব, তৃণমূলকে ভোট দিতে হবে নাহলে ফল ভালো হবে না, মহিলার অভিযোগ করেছে আজকে। এত দাদাগিরি কিসের? সে তো কিছু জন মহিলারা ওনারা সাজিয়ে রাখেন, তারা অভিযোগ করেন। পাবলিককে আপনি যদি যান, প্রত্যেকটা পাবলিকের কাছে ভোট শান্তিপূর্ণ। কিছু জায়গায় শোভনদাকে হয়তো ডমিনেট করার এমএলএ তন্ময়দার উপরে আজকে আক্রান্ত হয়েছিল।
জন্মায় দেওয়ার পরে আক্রান্ত হচ্ছে। দেখুন যে কোনো ব্যথা আমাদের কাছে দুঃখজনক, কিন্তু এইটা মানে এটা নয় যে তৃণমূল ভয় পেয়ে গেছে বলে অভিযোগ ওনার উপরে তৃণমূলের পক্ষেই করেছে তো, কিন্তু আমাদের মানে এটা দাঁড়ায় না যে তৃণমূল ভয় পেয়ে গেছে। ওই তাহলে কারা সিটটাকে করেছিল? বহিরাগত আনতেই হবে। যখন দেখতেন না আমাদের ডেলি প্যাসেঞ্জারি করে করোনা কেমন বেড়ে গেছিল, রোজ ডেলি প্যাসেঞ্জার, 4টে সিটে ডেলি প্যাসেঞ্জারি হলো না কেন? একবার মোদি বাবু, একবার শাহ বাবু, একবার হেন বাবু, একবার তেন বাবু, তখন তো গাড়িও ভেঙেছিল ভুয়ো লোক, তারপরে তো তৃণমূলের দিকে আঙুল এত উঠেছে। পুলিশ রাজ্যের, এত সেন্ট্রাল ফোর্স বাইরে থেকে, তারপরে কি ভুয়ো করে লোক এলো কি করে? তাহলে এত কোম্পানি ওখানে ছিল কি করতে? তাহলে কি পুলিশের কোনো ভূমিকা ছিল না? পুলিশের ভূমিকা এরাই জানে, এরা তো পুলিশকে ঢুকতে দেন। আমরা নিজেদের ভোটে আমার ভবানী ঢুকতে দেননি আপনারা বলছেন। পুলিশের আমি ভবানীপুরে বলছি পুলিশ ব্যর্থ না, না। হাইকোর্টও বলে দিয়েছে, পুলিশ ব্যর্থ না, আপনারা বুথে রাখতে দেন না। আমাদের নিজেদের ভোটিং করেছি কি বুথে ঢুকতে পারে না? উনি তো এইসব না, রাজ্য সরকারে আপনি ভোট দিতে গেছেন তো, আপনি ভোট দিতে গেছেন তো, সামনে কাকে পান? বাই ইলেকশন কাকে আপনি ছাড়ো, আপনি আপনার পার্সোনাল বলুন, আপনি ভোট দিতে গেছেন, আপনি সামনে কাকে পান? কেন্দ্রীয় বাহিনী পান না পুলিশকে বাই পান? ইলেকশন ক্যালেন্ডারে হয় রাজ্য বাই সরকারের ইলেকশন তাহলে এত কোম্পানি প্রকারে কেন্দ্রীয় বাহিনী কি করছিল? পুরোপুরি ইলেকশন হয় তখন সেন্ট্রাল ইলেকশন এত কমিশন, কোম্পানি আপনার দরকার ছিল না। কমিশন আপনাদের আপনারা পুলিশ ভরসা রাখতেন। দুজনই আপনার রাজ্য পুলিশের উপর ভরসা আপনি রাখতেন। নিজে স্বীকার করলেন, কেউ স্বীকার করেনি। হাইকোর্টও বলেছিল আমি বলছি রাজ্য SIT করতে পুলিশের হবে, উপর ভরসা সিবিআই রাখতেন। দিতে হলো, তার মানে আপনি আপনারা ভরসা ল এন্ড অর্ডারের রাখতেন। জন্য পুরো ফেলিয়ার আপনারা আপনি তাহলে নিজে বলেছেন। আপনারা কেন ওখানে তাহলে কেন্দ্রীয় কোম্পানি বাহিনী এত এনেছেন? কেন এত আমরা খরচা জানতাম করেছেন? না, আপনাদের আপনারা region জানেন এটাই। বাইরে মানে সেটা তো থেকে আপনার বাধা, কেন্দ্রীয় বাহিনী যে এত এসছে সেটা না, বাধা। তারপরেও কেন ওনাদের টেনশন না, এত? ওরা এনেছেন মানে এটা বোঝা গেল না, মানে ওরা কি এনেছেন না রাজ্যের ভালোর জন্য কেন্দ্রীয় বাহিনী? রাজ্যের ভালো তাহলে পুলিশের উপর ভরসা রাখতো, তখন এই কথাটা উঠতো। যদি রাজ্য পুলিশের উপর পুরো ভরসা রাখতো 100%, তখন কিছু হলে আঙুল তুলতো। যখন মানে এত কেন্দ্রীয় বাহিনী কোম্পানি- আনার কোনো দরকার ছিল না। কোনো দরকার ছিল না, আমাদের রাজ্য পুলিশে ইলেকশন করে দিতে পারতো। ওনারা হাইকোর্টে টেনশন করছে। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো একটা এসআইটি আর সিবিআই বললেন না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে যেভাবে হয়েছে তার জন্য ওদের উপর বিশ্বাস না করে একটা সিবিআই গঠন করলো, এসআইটি করলো, তাহলে ওরা তো প্রমাণিত করে দিচ্ছে যে বাংলার ল এন্ড অর্ডার তো পুরো ফেলিয়ার। এটা তো last ওনাদেরকে বলতে হবে না। election এও তো আমরা তো কি ছিলেন। করবো, একটা সাধারণ মানুষ, নিরীহ মানুষ তো আরে সেন্ট্রাল হবে না। গভর্নমেন্টের আপনি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনকে বিজেপি আসবে না আপনি বাংলায়। বাড়িতে গিয়ে থ্রেট দিচ্ছেন, তার মা ভয় তোকে না, তার মানে কি আপনি বলতে চাইছেন যে কেন্দ্রীয় বাহিনীকে ইউজ করার পর Use করা হচ্ছে এদের তো পুরো বড়সড় অভিযোগ, কোম্পানি। বড়সড় অভিযোগ করে? একবার সিআইডি, একবার সিবিআই, একবার ইডি, এই কেন্দ্রীয় বাহিনী এনাদের তো এই কোম্পানি দিয়েই চলছে। কেন্দ্রীয় বাহিনী তো ইলেকশনে ছিল, তাও তো আপনি আগে থেকে দুটো সিট বেশি পেলেন। তাহলে আমরা কিভাবে ব্যবহার করলাম? ব্যবহার তো আপনারা করছেন, কলকাতা পুলিশকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন কত ভালোভাবে ইলেকশন হলো, আপনারা 211 ছিলেন, তার থেকে 213 হয়ে গেল। এত প্রবলেম হলো কেন? তাহলে কেন্দ্রীয় বাহিনী দোষ দিয়ে লাভ হচ্ছে, আমরা তো তাহলে কেন্দ্রীয় বাহিনী উল্টা আমাদেরকে বলা উচিত। কিন্তু আপনারাও তো ঠিক বেঙ্গল পুলিশকে ঠিক পছন্দ করেন না। কেজরিওয়াল বলেছিল যে আমার এখানে সাদা পোশাক পরে পুলিশ ঢুকে যাচ্ছে, এই নিয়ে আমার উপরে প্রেশার আসছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ল এন্ড অর্ডার ছেড়ে বাকি সব কাজ করে। কি কাজ করে ওদের কাজ কি তাহলে? আপনি তো আমাদের উপর বাড়ি নজর থেকে রাখা, এখানে আমাদের সংক্রমণ প্রোগ্রামগুলোকে পারমিশন না দিয়ে আমরা কোনো মিছিল মিটিং বের করলে সঙ্গে সঙ্গে আমাদের উপরে ডিজাস্টার। ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাহলে আচ্ছা, তো একটা আমরা তো বলেছি সোমোটো করতে, কোর্টকে কোর্ট করেছে, কোর্ট বলে এরকম অভিযোগ দাঁড়াবে না। আপনি গিয়ে শুধু ফলস এই অ্যালিগেশন গোটা বিষয়টা কিভাবে দেখছেন দেবেন্দ্র বাবু? নিয়ে গেছে। দেবাঞ্জন বাবুর কাছে আসি, দেবাঞ্জন বাবুর কাছে আসি, এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন? না, প্রথমেই বলি যে এটা রাজনৈতিক তরজা চলতেই পারে এবং অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা চলছে, কিন্তু আমি যেটা প্রথমত বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন বিগত বেশ 10-15 বছর ধরেই কিন্তু এই সমস্ত বিক্ষিপ্ত গণ্ডগোল হচ্ছে এবং সেটা বাঞ্ছনীয় নয়। এবং স্বভাবতই শাসক দল যে পক্ষে যারা সরকার চালাচ্ছেন দায় তাদের বর্তায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যখন সিপিএমের সময় মনে আছে আমরা তখন ছোট ছিলাম, সায়েন্টিফিক রিগিং, আপনার হয়তো শব্দটা মনে আছে যে সায়েন্টিফিক রিগিং মানে প্রথমেই আপনার ভোটার তালিকাটাকে ম্যানিপুলেট করা হলো, বেশ কিছু আইডেন্টিফাই করা হলো যে কোন ভোটাররা শহরের বাইরে থাকে বা ঘটনাস্থলে থাকেন না, কারা বয়স্ক মানুষ, সেখান থেকে একটা ম্যানিপুলেশন হয়। সেই ম্যানিপুলেশনটাকে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি সায়েন্টিফিক রিগিং, বিরোধীরা অভিযোগ করতো সায়েন্টিফিক রিগিং। তখন তো তৃণমূলের অস্তিত্ব ছিল না, তখন কংগ্রেস ছিল, কংগ্রেস ভেঙে তৃণমূল হয়, তৃণমূল অভিযোগ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি বছরের পর বছর অভিযোগ করেছেন এবং বছরের বছর এবং তিনি নিজে বক্তব্য পেশও করেছেন যে সিবিআই তদন্ত করতে হবে, ভোটে অনিয়ম হচ্ছে, ম্যানিপুলেশন হচ্ছে, ম্যাল প্র্যাকটিস হচ্ছে, বুথ ক্যাপচার হচ্ছে, বুথ জ্যাবিং হচ্ছে, ভোট স্লো করে দেওয়া হচ্ছে। আমার মনে আছে আমি 90 দশকের মাঝামাঝির কথা বলছি, তখন আমরা ছাত্র যে বহুতল বাড়িগুলোকে তলা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, বিকজ তারা জেনুইন
কংগ্রেস ভোটার সেই সময়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে দল তৈরি করেন। ফলে এই যে কালচারটা হয়ে আসছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এটা শাসক দলকেও বুঝতে হবে। আজকে যেই ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। তন্ময় ভট্টাচার্য তিনি যেই দলেরই হোক, তিনি একজন সিনিয়র নেতা এবং সেই সিনিয়র নেতা এবং তিনি খড়দার এমএলএ ছিলেন এবং বামফ্রন্টের একটা বড় ভোট। আপনারা আশা করি পরিসংখ্যানে আসুন, একটু স্ট্যাটিস্টিক্স দেখতে হবে। এই সিটটা থেকে অসীম দাশগুপ্ত জিততেন। 2016 সালে অসীম দাশগুপ্ত জিতেছিলেন এবং 2016 সালে আমার অমিত মিত্র জেতেন 49% ভোট নিয়ে এবং অসীম দাশগুপ্ত সেই সময় 37% ভোট পান। এবং তার আগের সময় মানে যখন তৃণমূল কংগ্রেসের 2011 সালের আগের কথা বলছি, ওই সিটটা ফিক্সড বামফ্রন্টের সিট ছিল এবং অসীম দাশগুপ্ত জিতে আসতেন। ফলে খড়দায় কিন্তু একটা বামফ্রন্টের একটা ভোট ব্যাংক রয়েছে এখনও। আজকের বামফ্রন্টের যে ক্ষয়িষ্ণু অবস্থা, ভোট কমে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু ডেসপাইট অফ অল দিস বামফ্রন্টের একটা ভোট ব্যাংক আছে এবং কিছু বামপন্থী লোকজন আছেও। কিন্তু এমতো অবস্থায় তন্ময় ভট্টাচার্যের মতো একজন বর্ষিয়ান সিনিয়র নেতার মাথা ফেটে যাওয়া কিন্তু দুর্ভাগ্যজনক। যেই ঘটাক, সেটা তৃণমূলই ঘটাক বা বিজেপি ঘটাক বা অন্য কেউ ঘটাক, আমি হয়তো বলতে পারছি বহিরাগত বাইরে থেকে লোকজন এসে ঘটিয়েছে, দায় কিন্তু রাজ্য সরকারের বর্তাচ্ছে। বিকজ ইলেকশন কমিশন ডেফিনেটলি আছেন অ্যাজ এ কাস্টোডিয়ান, কিন্তু পুলিশ রাজ্য সরকারের। কেন্দ্রীয় বাহিনী 90 কোম্পানি থাকতে পারে, কিন্তু ইনস্ট্রাকশন শুড কাম ফ্রম দি ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসার, যারা কিন্তু ইনস্ট্রাকশন না দিলে কেন্দ্রীয় বাহিনী কাজ করতে পারবে না। এবং এমতো অবস্থায় এটা কিন্তু এই যে তন্ময় ভট্টাচার্যের মাথা ফেটে যাওয়া, এটা কিন্তু ওনাসটা রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের উপরেই পড়বে। এক্ষেত্রে বিজেপি ডেফিনেটলি বলতে পারে, তারা বলবে, বিকজ তারা বিরোধী দল, এই সুযোগটা তারা নেবে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার নেই, যিনি প্রার্থী একজন সিনিয়র নেতা তিনি আক্রান্ত হচ্ছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি একটা কথা বলি, আমরা কি এমপি ইলেকশন ভুলে গেছি? যখন আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমি একজনেরই নাম নিলাম, যখন আহত হলো কেন্দ্রীয় কোম্পানির থেকে, তাহলে কি প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাহলে কি আমরাই আমাদের লোককে আহত করেছিলাম? তখনও কিন্তু সরকারের পুলিশই ছিল, আমাদের তৃণমূলেরই পুলিশ ছিল। 100 বার। তাহলে কি ওই আঘাতটা আমরা আমাদের লোককে বলেছেন? নিশ্চয়ই নয়। আপনি ঠিকই বলেছেন, কিন্তু এটা বুঝতে হবে যেহেতু রাজ্য সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে এবং উপনির্বাচনের ক্ষেত্রে রাজ্যের পুলিশের একটা বড় ভূমিকা থাকে এবং কেন্দ্রীয় পুলিশ আপনাদের প্রবলেম, আপনাদের টেনশন। আমি বলি, এজেন্সিদের ওপরে আপনারা ভরসা করে আপনাদের দলটা চালাচ্ছেন। এজেন্সি না থাকলে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে বলে আর মনে হচ্ছে না, কেননা যেখানেই যাচ্ছে এত বিরোধিতা ওনাদের এগেনস্টে, সেটা বলার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু পৌঁছচ্ছে, মানুষ সাদর আমন্ত্রণ করছে, কারণ উনি মুখ একমাত্র আপনাদের বিজেপি। আজকে পেট্রোল ডিজেল, আমাদের নিজেদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা পেট্রোল ডিজেল, আরে আপনি নিজে গাড়ি বার করলে আপনার টেনশন হবে, ডিজেল 100 সেঞ্চুরি ছেড়ে দিয়েছে। এটা আমি একটা উত্তর দিয়ে দিই। জানেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ড কিনেছিল 2010-11-তে, তখন মমতা ব্যানার্জি রেল মিনিস্টার ছিলেন, ওনার পার্টি কংগ্রেসকে সমর্থন করে, এরাও তার সাথে ছিল। আজকে এরা পেট্রোল ডিজেল দিয়ে যে টিএমসি নাটক করছে, তার জন্য দায়ী কোথাও না কোথাও টিএমসি। কেন এরা বারণ করলো না লোকসভাতে যে বিল বন্ড কিনছেন আপনি? সেটা 2019, 2021 আর 2024-এ ক্লিয়ার হবে। সেগুলো আমাদের এটাই তো আজকে দিন আমরা চেষ্টা করছি, আমরা তো ভাগ নিচ্ছি না ওয়ার্ল্ড ব্যাংক থেকে। কংগ্রেস খারাপ বলে কংগ্রেসকে পাবলিক সরিয়ে দিয়েছে, তাহলে আপনাদের আচ্ছা দিনটা কি হলো? আচ্ছা দিন কোথাও নেই, কোথাও নেই। ভ্যাকসিনেশন পর্যন্ত দিলেন, আজকে যেভাবে আমরা ম্যানেজ করেছি, আমরা তো আজকেও তো বাংলাতে করোনা বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেখান থেকে আমরা হারিয়ে ফেলছি। আমি একটা অন্যদিকে যাব, একটা অন্য খবরে যাব, তারপরে ভোটের সঙ্গে জড়িত। খড়দায় যখন আজকে টান ভোট হচ্ছে, তখন পাশে কিন্তু ভাটপাড়া আবারও বোমা পাওয়া গেল, আবার ফেলিয়ার পুলিশ, কি বলবেন? আবার ফেলিয়ার পুলিশ? ও ভাটপাড়াতে তো গুন্ডা পোষা হচ্ছে, মানুষ তো ওখানে ভালোভাবে থাকতেই পারছে না। আমরা কত চেষ্টা করব, ওখানে প্রথম থেকেই দুজন দেশ এক সিংবাবুদের ওখানে দামামা চলে। ওনারা ওনাদের পার্টিতে এই জিনিসটা আপনারা নিয়েছেন কেন? আপনারা গুন্ডা নিয়েছেন কেন? যদি ওনারা খারাপ হতো আপনারা নিয়েছেন কেন? আপনারা জনগণ সাপোর্ট করেছে, এমপি হয়েছে, জানেন? আমি বলছি আপনি সার্টিফাইড করতে একটা এমপি কে আপনারা সার্টিফাইড করে দিচ্ছেন, তাহলে মানে আপনি জনগণ উত্তরটা নিয়ে এই বারবার করে যে বোমা পাওয়া যাচ্ছে, আপনারা বলছেন যে ওটা বোমা ঘাঁটি, এখানে মানুষজন আছে, তারাই বোমা করছে। পুলিশ এতটা শক্তিশালী, আপনি বলছেন যে কেন্দ্র বাহিনী ছাড়াই কিন্তু ভোট করতে পারি, সেই ছোট্ট জিনিসকে মেটাতে পারছে না।
দীর্ঘদিন ধরে মিটছে না কেন? আর ওইটা ভাটপাড়া থেকে বোমাপাড়া নাম দিয়ে দিচ্ছেন না কেন আপনারা? যদি ঠিক না করতে পারেন তাহলে ভাটপাড়া থেকে বোমাপাড়া না, পশ্চিমবঙ্গতে আমাদের সোনার বাংলা, সোনার মেয়ের হাতে তাহলে আছে ভালো পশ্চিমবঙ্গ এই ছোট্ট একটা জায়গা ভাটপাড়া, সেটাকে ঠিক করতে পারছেন না কেন? এখনো তদন্ত, এত পুলিশ থেকে পাওয়া গেল, সেটা মানে তো এটা নয় যে আমাদের পশ্চিমবঙ্গ বিশৃঙ্খল পজিশনে রয়েছে। সেটা আজকে আমি পুলিশ নিয়ে কথা আমি বলছেন। বলছি, আপনি আজকে বাড়ি থেকে আসছেন সুস্থ সবল, আপনার বাড়ির মেয়ে ছেলে যাই যাচ্ছেন, আপনি কি বিশ্বাস রাখতে পারেন? আমরা যা এখানে বসে যা দেখছি, বিহার ইউপির যা পরিস্থিতি, আপনারা কি সেটা পান না? কিন্তু দেখুন, এক একটা ইনসিডেন্ট যদি কোনো ভুল হয়ে থাকে সেটাকে নিশ্চয়ই দল দেখবে, আমি পার্সোনালি বলছি সেটাকে নিশ্চয়ই দল দেখবে, সেটা বিবেচনা হবে। কিন্তু ওনারা যেটা বলছেন যে আমাদের পুলিশ ফেলিওর, আমরা এটা মানতে পারি না। আপনারা বিশ্বাস রাখুন, ফেলিওর হন, কেস করুন, যদি হয় তারপরে রাখবেন না পুলিশকে। তার আগে কি করে বুঝতে পারলেন যে কেন্দ্রীয় কোম্পানি হাতে? বিহারে লাস্ট হাতরাস দুনিয়া দেখেছে, একটা লোক মারা হাতরাস যায়নি, দুনিয়া দেখেছে। ইউপিতে একজন মারা যায়নি, আর বাংলাতে 49 লোক মারা গেছে, সেটা অফিসিয়ালি ডাটা হাইকোর্ট পর্যন্ত বলে দিয়েছে। কিসে? কে ফেলিয়ার? হাতরাস ল এন্ড নিয়ে? অর্ডারটা ফেলিয়ার তো ওদের, তারপর পুলিশকে সরিয়ে দাও। পুলিশকে আর সরানোর বিহারে কোথায় law and যাবে? order বলবেন না, কোথায়? রিপোর্ট একটা লোক মারা গেছে, পাঠিয়েছে, একটা লোক মারা গেছে, রিপোর্ট একটা লোক মারা গেছে। তার আপনি বাবা মাকে ও দেখতে আপনাদের দেয়নি, বললে হয় না, জ্বালিয়ে আপনি দিয়েছেন, শুনুন, আর বলবেন TMC না। চ্যানেলের বললে তো হবে না, ইউপিতে বসে আপনি হবে বোমাপাড়া না। বলে দেবেন, আর আপনার আমাদের দল, আমার ক্যামেরার সামনে জ্যোতি বসে প্রিয় পাউডার মল্লিক লাগিয়ে তার শুধু কথা বলে তো না, উঠতে বসতে কাজে তারপর করে আপনি দেখায়। গুন্ডা বলছে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের দেখুন, কাজের লোকটা যে আপনার বাড়িতে আছে সেও সেই লক্ষ্মীর জন্য তো ভান্ডার গোয়াতে পেয়েছে। ওখানকার লোক বললো যে ম্যাডাম বাংলাতে কারখানা করে দিন, আমাদেরকে এখানে আসতে হবে না। আসতে হবে না তো। আপনারা আগে বাংলাটাকে সামনে বাংলা তারপর সামনে গোয়াটাতে দিয়েছি, আসুন। আপনাদের একটা এত কলকারখানা tension নেই, কিসের? মানুষের ভয় কাছে কিসের? কাজ নেই, বাইরে একটা গিয়ে 5 কাজ ফুট, করছে, 6 ফুট, আর একটা তারপরে 5.5 আপনারা ফুট, গোয়া আর পাঞ্জাব আর আমি কোথায় বলি কোথায় একটা ঘুরে বেড়াচ্ছেন, 5.5 আগে ফুটের বাংলাটাকে মহিলা, সামলান। একটা লোক তো চটি ওখানে পরে বলে হাওয়াই দিয়েছে। চটি পরে একটা গেছে, করে। তাতে এত হাওয়াই টেনশন, চটি পড়লে কি হবে? এত সেটা তো টেনশন। মায়াবতী মমতা থেকে বেশি এমএলএ আছে, ওর মায়াবতী আপনাদের 14% এত আছে, tension, আমাদের চিন্তা ভয় গেছে, নেই। ভয় গেছে। আমাদের কিসের ভয়? এত আমরা তো উল্টো tension। খুশি যে আপনি আপনারা যান, ready থাকুন। কংগ্রেসের ভোট কমবে, আমাদের আপনারা কিছু ready যাবার থাকুন, না। আপনার- শুনুন, দেখুন, আপনার 77 পার্টির থেকে মেন্টর কি হয়েছে। বললো? একটা ছোট্ট প্রশ্ন, একটা কথা বলে ফেললেন আপনি। আপনি বললেন যে আপনি যান, তাতে কংগ্রেসের ভোটার কমবে। হ্যাঁ। তার মানে কি 60 সাটবাট না, দেখুন এদের যে বিচারধারা আছে এটা তো কংগ্রেসই বিচারধারা, তো ওরা টানবে কোথায়? কংগ্রেসের ভোটারগুলো কোথায়? তৃণমূল কোথা থেকে ভেঙে বেরিয়েছে? কংগ্রেস থেকে, বিজেপি থেকে তো ভেঙে, তো এদের চিন্তা ভাবনারই লোকগুলো এদের কাছে আসবে। আমাদের ভোটারগুলো তো আমাদের তাহলে কাছে এত ভোট কমলো কি করে আপনাদের? কোথায়? এইবারে কোথায়? এইবারে কি করে ভোট কমলো? বাংলাতে? বাংলাতে নর্মালি মানুষ লোকসভাতে ভেঙে একটা আলাদা ভোটিং হয়, লোকসভার ইলেকশন বিধানসভা দুটোই ডিফারেন্স হয়, but আমরা তো 40% কাছাকাছি থেকেছি। একটা এরকম কথা তো না বলি, যে একবারে ভোটার নেমে না 3-4% কারোর ভোট হয় না এদিকে দাদা। হলে, তার মধ্যে করোনাও ছিল, Public- অনেক কিছু ব্যাপার public-এর ছিল, মতো হয়। কারণ আমাদের পার্সেন্টেজ অফ ভোট এরকম পড়ে যায়নি। আর একটা সরকার 10 বছর ধরে শাসন করছে, সে 47-48 আটকে যাচ্ছে। যদি সত্যিকার লক্ষ্মী ভান্ডার এগুলো কাজ হয়ে থাকে তাহলে 50 উপরে যাওয়া উচিত। উপনির্বাচন সব বলছে। পার্টিগুলো তো সারেন্ডার করে দেখুন, দিয়েছিল। আপনারাও অনেক কথা বলেছিলেন যে 200 পেরিয়ে যাবো, পেরিয়ে যাবো, আমরা বলতাম কিন্তু আপনারা একদমই যেতে পারেন না। আচ্ছা কি আমরা ওখানে ইলেকশনে নামতাম 100 সিট নিয়ে নামবো? কেউ বলে? আপনি আচ্ছা, বলুন। দিল্লি এই প্যাসেঞ্জার same গুলো কথা। আমাদের বাংলার কোথায় গেল? আমার একটাই প্রশ্ন। চারখানা আমাদের যে- মিনিস্টার দিয়েছে আজ পর্যন্ত, টিএমসি থেকে কত আমার মিনিস্টার? না, চারখানা আমাদের মিনিস্টার এখানে- দিয়েছে, ডেলি আমাদের প্যাসেঞ্জারই এখানে দিয়েছে। করোনা বাড়াতে বাংলার কিছু ডেলি প্যাসেঞ্জারে আসতো। এখনো তো বাড়ছে তারা করোনা, কোথায়? এখনো তো বাড়ছে করোনা, Daily কন্টাক্টেন্ট জোন passenger ডেলি হয়ে কোথায়? যাচ্ছে। ফেলিয়ার তো আপনাদের, ঠিক আছে, রোজ সে যে সময় আসতো, আমাদের ছিল। রোজ এসে এখন নাকি আমাদের এখন সোনার বাংলাকে হিরে দিয়ে মুড়ে দিত। সেটা তো ভাগ্য তাহলে ভালো যে কোথায় গেল? এতদিন ধরে প্রধানমন্ত্রী আসছে, নাহলে সিপিএম আসুন না। রাজত্ব আর আপনাদের রাজত্বতে কে আসছে? কে কেন্দ্রীয় মন্ত্রী? কে? 15 বছর ধরে একজন এমপি সে লাভ কেন্দ্রীয় কি মন্ত্রী। হলো? লাভ কি? 77 থেকে 77 যাওয়া পেয়েছিলেন, 70 হয়ে গেছে। আর তাতে কিছুদিন কেমন দাঁড়ান, 3 থেকে ধরাশয়ী যেভাবে হচ্ছে, আর পার্টিতে আর কেউ আরে এমএলএ কোনো চিন্তার বাঁচবেন ব্যাপার না। নেই। আমি তো বলে কংগ্রেসও তো 44 সিট জিততো, সে নেমে কংগ্রেসে 88 তো জিততো, চলে আসতো। শুনুন, একটা বাংলা trend হয়। রাজনীতিতে শুনুন, উনিও আমাদের নাম্বার বলে- ইজ নট আ গেম, পার্সেন্টেজ অফ আপনাদের ভোটটাই বলি, মেন উনিও মাইনে যেটা রাখে। বলেছেন শুনুন। যে দেখুন, ভোটার কারুর হয় না। সিপিএম এর ট্রেন্ডে সিপিএম পেয়েছে, কংগ্রেসের ট্রেন্ডে কংগ্রেস পেয়েছে, সেরকম ভাবে তৃণমূলের ট্রেন্ডে তৃণমূল পাচ্ছে। এখন তৃণমূল রয়েছে, সেটা পাবলিক কারুর হয় না। আমি আপনার কারুর হব না। 2001 থেকে আপনাদের থেকে বেশি আপনি সিট বলেন পেলাম, আপনার ভোট 2006 ব্যাংক থেকে বেশি সিট পেলাম। আমরা যা পারফরমেন্স করেছি আজ পর্যন্ত কি বিরোধী performance করেছে? দল এভাবে পারবে। এই যে আপনাদের আপনারা তো 60 61 পেয়েছিলেন, আপনাদের আপনারা তো কংগ্রেস 2001 এ CPM সরকারে 60 চলে এসেছিলেন, যে কংগ্রেস তখন আপনি হয়, 67 এ চলে এসেছিলেন। কংগ্রেস যদি আমি CPM দীপকদার কাছে আসি, যদি আপনি বলছেন সবকিছু কথা মানলাম, আপনি তর্ক বিতর্ক করছেন, উনি উত্তর দিচ্ছেন, আপনি উত্তর দিচ্ছেন, আপনি যেভাবে বলছেন যে বিজেপি যেভাবে কাজ করেছে করেছে, তৃণমূল থেকে ভেঙে তো অনেকজন গিয়েছিল আপনাদের কাছে, হ্যাঁ। তারপর আবার ব্যাক করলো কেন তারা?
সেটা হতে পারে আমাদের আইডিওলজিতে ভিতরে সার্ভাইভ করতে পারছেন, বিকজ আমরা তো একটা ন্যাশনালিস্ট দল, আমাদের একটা চিন্তা ভাবনা, ওই লুটপাট সিন্ডিকেটের রাজনীতির উপর বিশ্বাস করি না, এই কিছু আমরা ভোটের ক্লিন জন্য অ্যান্ড ক্লিন বিশ্বাস ইমেজ। করেছিল। আপনি কোন রাজ্যে দেখুন না কোন সিন্ডিকেট, আর এখানে তো আপনি দেখছেন এমএলএ নাটা কিনছে। সারদা ববি হাকিম পর্যন্ত সিবিআই তুলে কিনছে। দেয়, ইডি তুলে দেয়, মমতা গিয়ে ওখানে ধর্নায় বসে। ধর্নায় এগুলো তো আপনি বসে না। আপনি ওরা কোন মানে রাজ্যের এরকম একটা একটা মিনিস্টার মিনিস্টারকে বলুন বা এই মেয়রকে লুটপাট arrest কেসে করা যায় যায় না। কাকে? Legally ওরম ভাবে রাত্রির বেলা থেকে পারফরম্যান্স করে ওটা টেররিস্ট তো অ্যারেস্ট আপনারা করা কোর্টে যায়। যান না, কোর্টটা আপনারা 7 দিন গিয়েছিলেন? পরে বেল দিয়েছিল। ওই তারপরে যেতে তার মানে কোর্ট খারাপ, আপনারা জানেন তার মানে আপনি কোর্টও খারাপ শুনুন, বলছেন, 7 দিন পরে বেল দিয়েছে মানে? যেদিনকে হয় আমরা যদি ঘটনায় illegal থাকে, আপনাদের সামনে ছিলাম। আমি বলি illegal থাকে তাহলে হাইকোর্ট কেন ওটাকে আটকে দিল? সঙ্গে সঙ্গে ওখানে কোর্ট রায় দেয় বেলের। তারপরে আপনাদের সিবিআই যারা অ্যারেস্ট করেছিলেন ওনাকে বসিয়ে রাখে 4 ঘন্টা, যে তারপরে তার জন্য হাইকোর্ট আটকে দিল। রাতে এটার কথা বলতে হবে। ববি হাকিম বা ওনাদের 4 জনকে যাদের অ্যারেস্ট হয়েছিল তার জন্য 4 ঘন্টা ওনাদের আচ্ছা, বসিয়ে রাখা হয়। আপনাকে সিবিআই অ্যারেস্ট রাত্রির বেলা করেছে, কোর্ট খুলেছিল নিশ্চয়ই কিসের চোর জন্য? ছিল বলে কিছু আমাকে ছিল। একটা কথা বলতে হবে, একটা সাধারণ শুনুন, মানুষকে কোনো- পুলিশ কখনো arrest করতে পারে না। You are সাধারণ convicted over মানুষও there. সাধারণ- আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সাধারণ মানুষও অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আর convicted over there. আমি একদম আসবো এই মুহূর্তে থেকে সরাসরি ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিকি, নির্বাচন কমিশন অফিস থেকে রয়েছেন। কি আপডেট রয়েছে বিকি, আজকে সারাদিনে কি আপডেট পাওয়া যাচ্ছে এখান থেকে? দেখো, শেষ আপডেট যেটা রয়েছে, নিশীথ প্রামাণিকের যে ঘটনাটা ঘটেছিল, যে সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়ে ভোট কেন্দ্রে ঢুকেছিল, সেটা নিয়ে কমিশনকে তলব করা হয়েছিল। তো সেটা পরবর্তীকালে জানা গেছে যে দিনহাটার যে 232 নম্বর বুথ কেন্দ্রে যখন তিনি নিশীথ প্রামাণিক যায়, তার যেহেতু ওয়াই ক্যাটাগরির সিকিউরিটি, তারা কিন্তু অবশ্যই বাইরে ছিল, নিশীথ প্রামাণিক নিজেই একমাত্র ভেতরে ঢুকেছিল। তো এটাকে পুরোটাই নির্বাচন কমিশন সেরকম ভাবে দেখেনি। দ্বিতীয়ত যেটা দেখা গেছে যে বন্দিপুর আইডিয়াল একাডেমি স্কুলে যে লাঠিচার্জের ঘটনা, জয় সাহার বুথ নম্বর 21, 22, 23, 24 যে সিআরপিএফ লাঠি চার্জ করেছিল, যেরকম জয় সাহার বিরুদ্ধে অভিযোগ এসেছিল, কিন্তু সেটা সিআরপিএফ কোনো লাঠি চার্জ করেনি, কিন্তু জয় সাহার নিজস্ব দেহরক্ষী যারা, তারাই লাঠি চার্জ করেছিল। কাজল সিনহার ছেলে, লাস্ট অব্দি এই আপডেট পাওয়া গেছে। আর তারপরেও যেটা আরো বড় ঘটনা, যে বাংলাদেশি ভুয়ো ভোটার বলে যাকে জয় সাহা ধরেছিল, সে আদতেও ভুয়ো ভোটার নয়। দেখো, কারণ ভুয়ো ভোটার তাকেই বলে যে অন্যের ভোটার আইডি কার্ড নিয়ে যখন সে ভোট দিতে যাবে তাকে একমাত্র ভুয়ো ভোটার বলে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে হয়েছে কি, সে বাংলাদেশ থেকে অবশ্য ঠিক কথা যেখানে এসেছে, কিন্তু সে কোনো ভোটও দিতে যায়নি বা কিছু, সে ভোট কেন্দ্রের পাশে হয়তো ছিল, সেই কারণে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, তখন সে বলে যে বাংলাদেশি ভুয়ো ভোটার। কিন্তু নির্বাচন কমিশন এটাকে পুরোটাকেই ভিত্তিহীন বলে চালিয়েছে, কারণ কি তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি যে সে আদৌ ভুয়ো ভোটার কিনা। কমরেড, একদম বিকি, প্রত্যেক মুহূর্তে আপডেট আমাদের সামনে তুলতে থাকো এভাবে, এবং যে আপডেট আপনাদের কাছে এসে পৌঁছেছে সেটা আপনাদের সামনে সরাসরি আমাদের প্রতিনিধি জানালো। আমি আবারও কিন্তু ফিরে যাব সে প্যানেলে, যে প্যানেল নিয়ে আলোচনা হচ্ছিল, সে প্যানেল নিয়ে আবার ফিরে আসবো। যে কথা বলছিলাম মৌমিতা তোমাকে, যে একাধিকভাবে কিন্তু সকাল থেকে ওরা অভিযোগ করেছে, সেটা অনেকটা কিন্তু এখন আপডেট পাওয়া গেলে সেটা তোমরা শুনতে পেলে। বেশ কিছু জায়গায় নির্বাচন কমিশন কিন্তু খারিজ করেছেন, এবং যে সিআরপিএফ যে লাঠিচার্জ করেছে সেটাও কিন্তু উঠে এলো যে একদমই নয়, সেটা জয় শাহ যার সিকিউরিটি গার্ড ছিলেন তারাই কিন্তু লাঠিচার্জ করেছেন, এমন কিন্তু খবর উঠে আসছে। তো সকাল থেকে যা যা অভিযোগ করেছেন একটার পর একটা সব মিথ্যে বেরোচ্ছে। ভিত্তিহীন বেরোবে তো, আমি তো আগেই বলেছি। স্যার, জয় সাহা ওনারা বাইরে থেকে কোম্পানি আনলো, কোম্পানি এনে করলো, আমাদের নাকি রাজ্য পুলিশ কাজ করেনি না ওনাদের মতে, তারপরে আবার নিজেদের দেহরক্ষীকে মারছে। এটা কোথাকার, এটা ওরা কি বানাতে চাইছে? ওনারা যদি ভাবেন আমাদের এখানে ইউপি বিহার বানাবে, বাংলা আমার সোনার বাংলা, কোনোদিন ইউপি বিহার হইতে আমরা দেব না। উনি যে কথাটা আপনি বললেন সেটা কি কোথাও থেকে কনফার্মেশন করলো যে জয় স্যার নিজের লোকগুলো মেরেছে? এটা কি ইলেকশন কমিশন আপডেট করেছে? এখন পর্যন্ত যে খবরে উঠে আসছে এই সূত্র থেকে, এটা কনফার্ম নয়। আপনি বাস্তবিক কথা, আমাদের প্রবলেমটাকে, আমরা তো কাউকে মারতে যাইনি, উল্টো ওরা আমাদের উপরে চার্জ করছে, আর তারপরে আমাদের উপরেই চেপে দিচ্ছে যে আমরা নিজের মধ্যে করছি। আজকে আপনি নিজে দেখুন, ওই খড়টাতে একটা সিনিয়র মোস্ট লোকের মাথা ফাটানো হলো, ওই খড়টাতে যেভাবে ভোটার বেরোচ্ছে, তার মানে কোথাও না কোথাও ভয় তো আপনাদের। আমরা তো নরমালি, আমরা দেখুন নিজেকে তো সেভ করতে হবে। একটা মানুষের দিওয়ালে পিঠ ঠেকে গেলে সে তো এগোবেই। ব্যাপারটা হচ্ছে আপনারা যেভাবে ল অ্যান্ড অর্ডারটা চালাচ্ছেন, মানুষ তো দুদিন পরে তো এখানে ভয় পাবে বিরোধী দল হিসেবে দাঁড়াতে। আজকে তো দেখছে তো, আপনি একটা কথা দেখুন, সেটা তো আপনি শুনুন, সেটা তো আপনি বলতে পারেন। আর দুদিন আগে, আজকে একটা বিজনেসম্যানের মেদিনীপুরে অপহরণ হয়েছে, সে ফোন করছে বাংলা মিনিস্টারকে, সেটা বলতে হবে না? আপনি জানেন আপনার প্রত্যেক মিনিস্টার কোথাও না কোথাও চার্জে ইনভলভ। আপনার একটা সিন্ডিকেট মারার দরকার কি? সিপিএম আমলেও সেম জিনিস চলছে, সেটা আজকেই চলছে। আপনারা ল অ্যান্ড অর্ডারটা 34 বছরের যে আমাদের 34 না, এখন ওটা 45 হয়ে গেছে, 34 প্লাস 11। আপনারাও সোনার বাংলা করে যায়নি,
সরিয়ে 60 লাখ এনেছে লোক মমতা অফিসিয়ালি বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভায় সোনার বাংলার ডাটা আছে 60 লাখ লোক বাইরে সোনার গিয়ে বাংলা চাকরি করে করেছে। ও বললে হয় সিন্ডিকেটে রাজ করেছে সোনার কিসের- বাংলা কিসের হ্যাঁ সোনার syndicate-এ বাংলা আমি রাজ বলছি করেছে? অভিষেকের বউ সোনা নিয়ে ধরা পড়েছে এই জন্য আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন দাদা আজকে আর আজকে ওটা আজকে না, যে না, নিয়ে না, না। যে নিয়ে কথা সেটার উত্তর সেটা- একটা কিন্তু সেটা সঠিক বিচারাধীন। পাওয়া যাচ্ছে না সেটার জন্য তো একদমই আপনারা অন্য দিকে চলে চলে যাচ্ছেন। যাচ্ছেন আর নিজের তা না, ব্যাপারটা না। অভিষেক আপনি- ব্যানার্জি আপনি তার সার্টিফিকেট যোগ্য দিচ্ছেন উত্তর গুন্ডা দিয়েছে। আপনারা সার্টিফিকেট আমি আপনাকে দিচ্ছেন আমি আসবো 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 ন ঘন্টা আসবো CBI আপনার আমি অফিসে আসবো বসে রেখেছে। আমি আসবো আসবো কেন আসবো কোনো বিচার আসবো। করতে 14 ঘন্টা পারবে না? দেবাঞ্জন বসেছে, দেবাঞ্জন কেন- বাবু, কেন যে বলছেন? নিয়ে কথা আড়াই সেটাকে বছর নিয়ে এড়িয়ে গিয়ে অন্য আড়াই কোথাও চলে বছর যাচ্ছে থাকার পরেও আজকে কোনো সারাদিনে কিছু ভোটে করতে নির্বাচন কেন কমিশন যে চার্জশিট সমস্ত তুললো উঠে না? আসছে যে সমস্ত কথাবার্তা বলছেন কি দেখছেন এই বিষয় নিয়ে আপনি না আমি প্রথমে বলি যে আমরা প্রসঙ্গ থেকে চলে যাচ্ছি সরে একদমই। যাচ্ছি ডেফিনেটলি এই ইস্যুগুলো নিয়ে আমরা অন্য প্যানেলে ডিসকাস করতে পারি আজকের আমাদের মূল বিষয় হচ্ছে 4টি উপনির্বাচন একদমই। আমাদের যে উপনির্বাচন নিয়ে আমরা বিশ্লেষণ করি যেটা আমার কাজ অ্যাজ এ রাজনৈতিক পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যে এই 4টি উপনির্বাচন কোন দিকে যেতে পারে যেভাবে আমার ভোটের পার্সেন্টেজ একদমই, করেছে একদমই। ভোটের পার্সেন্টেজের ক্ষেত্রে নিরিখে আমি বলি খড়দার পার্সেন্টেজটা অত্যন্ত কম হয়েছে তুলনামূলকভাবে 63.90 ওই 64% আমি ধরে নিলাম 76% পড়েছে আপনার গোসাবায় আর 76% পড়েছে শান্তিপুরে এ হতো 75.91 আর দিন 70% একদম, হ্যাঁ। 69.9 70%। এবার আমাকে বুঝতে হবে যে ফার্স্ট অফ অল যেটা বুঝতে হবে যে উপনির্বাচন কিন্তু মূলত শাসক দলের পক্ষেই যায় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি উপনির্বাচন সবসময় শাসকের পক্ষে যায় অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা কাজ করে না বিকজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জাস্ট ক্ষমতা এলো ফলে এই মুহূর্তে উপনির্বাচনে সেই প্রভাবটা কখনোই যাবে না মানে অ্যান্টি গভর্নমেন্ট হয় না প্রো গভর্নমেন্টই হয় সেটা ভবানীপুরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার লিড বাড়িয়েছেন এবং অনেক ভোটে জিতেছেন এবার এই উপনির্বাচনেও আমরা যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছি যেটাতে আমরা ধরে নিতে পারি এটা প্রো গভর্নমেন্ট যাবে এখানে একটু অ্যানালিসিসের দরকার আছে আমাদের এই 4টি উপনির্বাচনের গতবারের রেজাল্ট যদি আমি আমরা একবার দেখি থামো দেবঞ্জন দা আপনাকে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন অমিতাভ তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি অমিতাভ তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো তোমায় জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু বিক্ষিপ্তভাবে ঘটনা কিন্তু দেখা গেছে তবে আজকে যে আপডেট রয়েছে সেটা হলো নিশ্চিত প্রামাণিক সশস্ত্র নিরাপত্তা রক্ষী তারা নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার পরে বিষয়ে কমিশনকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে দিনহাটার 232 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে কমিশন থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই যে ভোট কেন্দ্রের ভেতর বা যে গিয়েছিল ভোট কেন্দ্রে গিয়েছিল কিন্তু বুথের ভেতর যায়নি আর তার দেহরক্ষীরা বাইরে ছিল নিশ্চিত প্রামাণিক যেহেতু ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে চলেন সেই কারণে দেহরক্ষীরা ওনার সঙ্গে থাকতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে কমিশন তবে ভোট কেন্দ্রের ভেতর কিন্তু নিরাপত্তা রক্ষীরা কিভাবে ঢুকতো সেই নিয়েও কিন্তু বারবার কিন্তু অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অমিতাভ সে জানিয়েছেন যে নিশীথ পানি মানে কিভাবে ঢুকলেন সে নিয়েও কিন্তু তাহলে মানে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন সেই উত্তরটা কিন্তু তুলে ধরলেন আপনার কাছে ফিরবো কি যেটা বলছিলেন আপনি এবার যেটা বলি যে আমি এবার আসি প্রত্যেকটা সিট অনুযায়ী ধরুন গতবারে যেটা আমাদের দিনহাটা ওয়াজ এ ক্লিফ হ্যাঙ্গার ওই ইংরেজিতে বলে নেল বাইটিং ফিনিশ হয়েছিল মাত্র 57 ভোটে নিশীথ প্রামাণিক উদয়ন গুহকে হারান ফলে এই মুহূর্তে বুঝতে হবে 57 ভোট মানে অলমোস্ট দুজনেই 49% ভোট পেয়েছিলেন এবং এবারে দিনহাটাতে কিন্তু যে কোনো দল জিততে পারে এবং যেহেতু দিনহাটার একটা ডেমোগ্রাফিক সিচুয়েশনটা আমাদের বুঝতে হবে যেহেতু দিনহাটার আমাদের একটু বর্ডার সংলগ্ন বাংলাদেশের ঘটনাতে একটা সামান্য প্রভাব পড়তেও পারে সেটা বলা খুব মুশকিল পশ্চিমবঙ্গ নির্বাচনে বাংলাদেশের ঘটনা কতটা প্রভাব পড়বে কিন্তু দিনহাটার এবার কিন্তু যে কোনো দল জিততে পারে মানে তৃণমূল এবং বিজেপি বলা খুব মুশকিল এটা আসছে দিনহাটা এবার আসি দক্ষিণ চব্বিশ পরগনা গোসভার ক্ষেত্রে যেটা খুব ইন্টারেস্টিং গোসভা সিটটা দক্ষিণ চব্বিশ পরগনার চিরকাল ট্র্যাডিশনাল আরএসপি সিট ছিল 2016 সালের ভোটেও আরএসপি প্রায় 39% ভোট পায় 2016 সালের উত্তম কুমার সাহা আমার মনে আছে পরবর্তীকালে 2021 সালে আরএসপি টোটাল ভোটটা কিন্তু বিজেপিতে ট্রান্সফার হয় এবং বিজেপি প্রায় 42% ভোট পায় এবং সিট জেতে তৃণমূল কংগ্রেস প্রায় 53% ভোট পেয়ে জয়ন্ত নস্কর জেতেন ফলে এক্ষেত্রে বুঝতে হবে 53 এবং 42 প্রায় 10% ভোটের কিন্তু ফারাক রয়েছে সো ডেফিনেটলি এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং দেখতে হবে আরএসপির ভোটটা নেই এবং কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই ওখানে এবং এই কতটা মার্জিন তৃণমূলের বাড়ে বা বিজেপি কতটা মার্জিন কমাতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মত অনুযায়ী মনে হচ্ছে আমার
বা কিন্তু অ্যাডভান্টেজ টিএমসি, মানতেই হবে। আমাকে পাটিগণিতটা বিশ্বাস করতেই হবে। আমার বিজেপি বন্ধু হয়তো বলতে পারেন যে না আমরা জিতবো, কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে। আর দিনহাটার ক্ষেত্রে কিন্তু বলা খুব মুশকিল, এটা যে কেউ জিততে পারে। এবার আপনি ফিরে আসুন আমাদের যেটা সবচেয়ে লড়াই হচ্ছে, যেখানে অভিযোগ এবং পাল্টা অভিযোগ হচ্ছে, খড়দা, এবং খুব সেন্সিটিভ সিট, এবং খড়দার অনেকটা অংশ, কিছুটা ব্যারাকপুরের কিছুটা অংশ জুড়ে আছে, কিছুটা সোদপুর বিটি রোডের একটা পাশ রয়েছে, বিটি রোডের আরেকটা পাশ রয়েছে, ফলে ভেরি ইন্টারেস্টিং কনস্টিটুয়েন্সি। এবং খড়দার ক্ষেত্রে এটা খুব পশ্চিমবঙ্গ তার অর্থমন্ত্রী পেয়েছে, মানে অনেকবার অর্থমন্ত্রী পেয়েছে, বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী খড়দা থেকে নির্বাচিত, এবং তৃণমূল কংগ্রেসের প্রথম অর্থমন্ত্রী অমিত মিত্র তিনিও খড়দা থেকে জিতেছেন। এবং খড়দাতে যে ট্র্যাডিশনাল সিপিএম ভোটটা ছিল, যেটা 2016 সালেও প্রায় 37% ছিল, সেটা কিন্তু ট্রান্সফার্ড হয়েছে বিজেপির ক্ষেত্রে। ফলে আমাকে বুঝতে হবে সিপিএম এর ম্যাক্সিমাম ভোটটা কিন্তু বিজেপির দিকে যাচ্ছে, তৃণমূল মোটামুটি তার ভোটটা রিটেন করেছে, আর কংগ্রেসের অস্তিত্ব নেই। কোনো কোনো কনস্টিটিউয়েন্সিতে কিন্তু বিজেপির অ্যাডভান্টেজ হয়েছে, বিজেপি অনেক ক্ষেত্রে তৃণমূলের ভোটও নিয়েছে, যেগুলো বিজেপি জিতেছে। এখানে একটা কথা বলা দরকার, আমার বন্ধু বললেন যিনি যে এবার আমরা বিজেপি কিছুই করতে পারিনি, কিন্তু এটা বোধহয় ঠিক অবজারভেশন নয়, আমি খুব নিরপেক্ষভাবে বলছি। বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে শূন্য ছিল, এই নিয়ে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, শূন্য ছিল। শূন্য থেকে বিজেপির অ্যাসপিরেশন অনেক বেশি ছিল। বিজেপি বলেছিল 200 পার হয়ে যাব, সেটা হয়তো অতিরিক্ত আকাঙ্ক্ষার উচ্চাকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য থাকে না, বিজেপি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হয়েছিল, এবং বিজেপি আলটিমেটলি মুখ থুবড়ে পড়ে। কিন্তু মুখ থুবড়ে পড়লেও বিজেপি কিন্তু প্রধান বিরোধী দল হয়েছে, এটা মানতেই হবে, এবং 77টা সিট পেয়েছে, এবং 37%, যেখানে বিজেপির ভোট ব্যাংক ছিল 1 থেকে 2%। আমরা যদি পূর্ববর্তী ইলেকশন অ্যানালিসিস করবো, দেখবে বিজেপি হয়তো 4র্থ স্থানে বা 5ম স্থানে গেছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটা অ্যাসেম্বলি সিটে কিন্তু আজকের বিজেপি সেকেন্ড পজিশনে আছে। আপনি যদি 2021 সালের ইলেকশন অ্যানালিসিস করেন, দেখবেন 95% কনস্টিটুয়েন্সিতে তৃণমূল এক হয়তো অনেকটা এগিয়ে, মানে প্রথম ছাত্র অনেকটা এগিয়ে, কিন্তু সেকেন্ড বয় কিন্তু বিজেপি হয়েছে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু একটা হলেও ভোট কিন্তু পোলারাইজেশন হয়েছে, মানে আমি ওই অর্থে বলছি না, মানে জাতপাত ধর্মের নিরিখে নয়, আমি বলছি পোলারাইজেশনটা কীরকম হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভোটাররা বুঝতে শুরু করেছেন, ইদার আমি তৃণমূলকে ক্ষমতায় রাখবো, একটা অধিকাংশ লোক মনে করছে, এবং তৃণমূল ক্ষমতাতেও এসছে। পরের অংশটা কিন্তু মনে করছি আমরা বিজেপিকে ভোট দেবো। এবং ইন্টারেস্টিংলি এই বিজেপির 77টা সিট কিন্তু বিজেপির একার ভোট নয়, একটা সিপিএম এর ভোট, কমিউনিস্ট পার্টির ভোটও কিন্তু বিজেপি থেকে ট্রান্সফর্মড হয়েছে, কংগ্রেসের ভোটও বিজেপিতে ট্রান্সফর্মড হয়েছে। কারণ মানুষ বুঝতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী, পরবর্তীকালে তৃণমূল তাকে প্রজেক্ট করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে, সেটা অন্য কথা, অ্যাসপিরেশন থাকতেই পারে কোনো দলের, একটা স্টেট থেকে সে বাইরে যাবে, সেই জন্য তৃণমূল ত্রিপুরায় চেষ্টা করছে, গোয়ায় চেষ্টা করছে, ছোট ছোট স্টেট নিয়ে চেষ্টা করছে তৃণমূল। ত্রিপুরায় মাত্র যদিও 2টো সিট, জিতলে 2টো সিটই পাবে পার্লামেন্টারি ইলেকশনে, গোয়াতেও 2টো। আমি ধরে নিলাম তর্কের খাতিরে তৃণমূল যদি 4টে সিটও পায়, 4টে, কিন্তু তৃণমূল ছোট ছোট পকেটে এগোনোর চেষ্টা করছে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু বুঝতে হবে যে তৃণমূলকে বুঝতে হবে যে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসছে। হয়তো বিজেপির এই জেতার পরে অনেকে বা দলবদল, মানে শূন্য থেকে একটা ভালো শক্তি তো হয়ে গেছে। আমি মৌমিতার কাছে একবার ছোট্ট করে আসবো, এই যে শূন্য থেকে একটা বিরোধী দল শক্ত হবে, আমি বলি, আমাকে প্রশ্ন করি মৌমিতা বলি, শূন্য থেকে, আজকে দেবাঞ্জনদা বলছে শূন্য থেকে বিরোধী দল একটা তৈরি হয়েছে, এই জায়গাটা কি তৈরি করে দিয়েছেন তৃণমূল? না, আমি আসবো, তার আগে আমি উত্তর নেব, তার আগে একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আসার পরে কিন্তু মৌমিতা এই কথার উত্তর দেবেন যে এই যে বিরোধী দল শক্ত হয়েছে, সেটা তৃণমূলের হাত ধরে হয়েছে নাকি কিভাবে হয়েছে, উত্তর নেব।